পুলিশ অফিসারই ছিল আসল সিরিয়াল কিলার, যাকে ধরতে লেগেছিল 44 বছর। গোল্ডেন স্টেট কিলার। এত ঘটনা ঘটার পরেও তার বিরুদ্ধে পাওয়া যেত না কোনো প্রমাণ। সে করেছিল 12টি হত্যা, 50টিরও বেশি ধর্ষণ এবং 120টিরও বেশি চুরি। আচ্ছা, যদি কোনো অপরাধ সংঘটিত হয় আমরা সবার আগে কার কাছে যাই? আমরা তো পুলিশের কাছে যাই। কিন্তু আজকে আপনাদের এমন একটি গল্প বলবো যেখানে পুলিশ অফিসারই ছিল আসল সিরিয়াল কিলার, যাকে ধরতে লেগেছিল 44 বছর। এবং আমেরিকায় এই কেসটিকে বলা হয় গোল্ডেন স্টেট কিলার। তো তাকে ধরতে 44 বছর লাগার কারণ হচ্ছে সে ছিল একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুলিশ অফিসার। সে জানতো যে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট, কিভাবে ডিএনএ রিপোর্ট সব বদলে দেওয়া যায় এবং কিভাবে সবকিছু মুছে দেওয়া যায়। এবং এত ঘটনা ঘটার পরেও তার বিরুদ্ধে পাওয়া যেত না কোনো প্রমাণ। সে করেছিল 12টি হত্যা, 50টিরও বেশি ধর্ষণ এবং 120টিরও বেশি চুরি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি যে তাকে নিজ চোখে দেখেছে। তাকে দেখাই যেত না, সে ছায়ার মতো হারিয়ে যেত। কিন্তু কোনো না কোনো দিন এই অপরাধের শেষ তো লেখাই ছিল। তো কিভাবে ধরা পড়েছিল এই গোল্ডেন স্টেট কিলার? তো চলুন জেনে আসি। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে জোসেফ জেমস ডিএঞ্জেলো। তিনি সেই সিরিয়াল কিলার। 1945 সালে তার জন্ম। ছোটবেলায় তাকে কেউ দেখলে বলতেই পারবে না যে তিনি হয়ে থাকবে ইতিহাসে অন্যতম সিরিয়াল কিলারদের মধ্যে একজন। তিনি প্রথমে নৌবাহিনীতে যোগদান করে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীতে যোগদান করে ক্যালিফোর্নিয়াতে একটি পুলিশ একাডেমিতে চাকরি শুরু করে। 1974 সালের মাঝামাঝি সময় একের পর এক চুরির ঘটনা সামনে আসতে থাকে। পুলিশ তদন্ত করা শুরু করে এবং পুলিশ খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এই অপরাধী অন্য সব অপরাধীদের মতন হুটহাট চুরি করতে আসে না। সে জানে যে পরিবারে কতজন সদস্য আছে, তারা কোথায় যায়, কখন আসে, সবকিছু তার জানা। এমনকি দরজা বা জানলার কোন জায়গাটি সবচেয়ে নরম তাও সে জানে। প্রতিদিন সংবাদপত্রে এই চোরকে নিয়ে নিউজ করা শুরু হয়। মানুষ নতুন নতুন তালা চাবি কিনা শুরু করে, প্রতিবেশীরা একে অপরকে সুরক্ষিত থাকার কথা বলা শুরু করে এবং পুলিশ প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীর কাছে গিয়ে একটা জিনিসই জানতে চায় যে তার কি কখনো খুনিকে দেখেছে। কিন্তু ওই যে বললাম, পুলিশ যতই চেষ্টা করুক কোনো প্রত্যক্ষদর্শী বলতে পারতো না যে তারা কাকে দেখেছে। তারা শুধু বলতো যে একজন আসতো ছায়ার মধ্যে এবং তাদের সাথে এই অপরাধ ঘটিয়ে আবার ছায়ার মধ্যে বিলিয়ে যেত। মানুষ পুলিশের কাছে জবাবদিহিতা চাওয়া শুরু করল, কিন্তু পুলিশের কাছে তো কোনো উত্তর নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যদি জোসেফ প্রত্যেকের বাসায় গিয়ে তদন্ত করতো বা প্রত্যেকের বাসায় খোঁজ খবর রাখতো, তাহলে তাকে কেউ কখনো দেখতে পায়নি কেন? এটাই সবচেয়ে বেশি রহস্যজনক হয়ে ওঠে তখন। এবং সবাই বলা শুরু করে যে কে এমন খুনি যে ছায়ার মধ্যে আসে বা ছায়ার মধ্যে চলে যায়। দ্বিতীয় পর্বে সেটাই জানবো। বছরের পর বছর এই অজানা অপরাধীকে বিভিন্ন নামে ডাকা হতো। কোথাও ডাকা হতো ইস্ট এরিয়া রেপিস্ট, কোথাও ডাকা হতো অরিজিনাল নাইট স্টকার এবং উত্তর ক্যালিফোর্নিয়াতে তাকে ডাকা হতো ভিসেলিয়া র্যানসেকার নাম। তার নামে অনেকগুলো তদন্ত হয়, কিন্তু তখনও কেউ জানতো না যে এই 3টি ভিন্ন ভিন্ন নামের অপরাধী আসলে একজনই। পুলিশ শতাধিক সন্দেহভাজনের তালিকা তৈরি করলো, তাদের আঙ্গুলের ছাপ নিল, তাদের বাড়ি তল্লাশি করলো এবং আরো অনেক তথ্য জোগাড় করলো, কিন্তু তাদের হাতে কিছুই আসছিল না। এর মধ্যে ফরেনসিক বিজ্ঞান ধীরে ধীরে উন্নতি করা শুরু করলো। পুলিশ অপরাধের ওখান থেকে ডিএনএ স্যাম্পেল গুলো কালেক্ট করে রেখে দিল যে হয়তোবা সেই সময় 1970 শতকে এগুলো সম্ভব ছিল না, কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয় এবং পুলিশের ধারণা ছিল যে যখন এই বিজ্ঞান প্রযুক্তি উন্নত হবে তখন হয়তোবা তারা খুনিকে ধরতে পারবে। তার জন্য তারা তার ডিএনএ স্যাম্পেল গুলো কালেক্ট করে রেখে দেয় অপরাধের জায়গা থেকে। সেই সিদ্ধান্তই পরবর্তীতে পুরো মামলাকে ঘুরিয়ে দেয়। আরেকটি বিষয়, পুলিশ বারবার চিন্তা করে দেখছিল যে অপরাধী সবসময় পুলিশের থেকে এক কদম আগে থাকছে। সে জানে যে
কোন জায়গায় কোন অপরাধটি হয়েছে এবং কিভাবে সেটা থেকে সে বেঁচে ফিরতে পারবে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ কিভাবে না রাখা যায় সে তার সর্বোচ্চ চেষ্টা করত। এরপর সবকিছু থেমে গেল। 1986 সালের পর সে আর কোনো চুরি, ডাকাতি, রেপ বা হত্যাকাণ্ড করেনি। পুলিশ ভাবতে শুরু করলো সে কি মারা গেছে। এইভাবে 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক পেরিয়ে যায়। বিজ্ঞান প্রযুক্তি ধীরে ধীরে উন্নতি করা শুরু করে। মামলাটি আস্তে আস্তে আমেরিকার সবচেয়ে অমীমাংসিত কেসগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করতে শুরু করে যে হয়তো এই রহস্যের সমাধান কখনোই হবে না। বিজ্ঞান অনেক অগ্রগতি করলো এবং বিজ্ঞানের এই অগ্রগতির কারণে 44 বছর আগে অপরাধের একটি দরজা খুলে গেল। 2018 সালের একটি বিজ্ঞান প্রযুক্তি পুরনো একটি ডিএনএ বদলে দেয় পুরো কেসটাকে। যে মানুষটিকে 44 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ডিএনএ এর মাধ্যমে তাকে 1 মিনিটে শনাক্ত করে ফেলে আমেরিকান পুলিশ। প্রায় 44 বছর ধরে চলা এই কেস যেন থেমেই গিয়েছিল। অনেক পুলিশ কর্মকর্তা অবসর গ্রহণ করেছে, অনেক ভুক্তভোগী আশাই ছেড়ে দিয়েছেন, কিন্তু কিছু তদন্তকারী তখনও আশা ছাড়েনি। তাদের বিশ্বাস ছিল যে প্রযুক্তির উন্নয়নে একদিন না একদিন তারা খুনিকে ঠিকই ধরতে পারবে। তারা পুনরায় ডিএনএ স্যাম্পলগুলোকে পরীক্ষার জন্য পাঠায়। এবার তারা ব্যবহার করেন জেনেটিক জেনোলজি নামে একটি পদ্ধতি। এখানে ডিএনএ ব্যবহার করে পারিবারিক সম্পর্ক খুঁজে দেখা হয়। তদন্তকারীরা একটি অনলাইন বংশ তালিকা বের করলেন এবং তাদের ডিএনএ এর সাথে ম্যাচ করে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করতে শুরু করলেন। প্রথমে জোসেফকে খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের কিছু মানুষের ডিএনএ এর সাথে মিল পাওয়া যায় এবং আমেরিকার পুলিশ তদন্তকারীরা কয়েক সপ্তাহ ব্যক্তিদের পরিবারের ইতিহাস, বয়স ইত্যাদি নিয়ে গবেষণা করে এবং শেষ পর্যন্ত একটি নাম আসে, জেমস জোসেফ ডিএঞ্জেলো। জি, খুনি ধরা পড়ে ডিএনএ মাধ্যমে। কিন্তু শুধু সন্দেহই তো যথেষ্ট ছিল না, লাগতো প্রমাণ আরো। তাই তদন্তকারীরা তাকে গোপনে নজরদারিতে রেখে দেয়। তারা চেষ্টা করতে থাকে যে জোসেফের কাছ থেকে এমন কিছু বের করা যায় কিনা যা তাকে হত্যা, চুরির সাথে সংযোগ করে দেয়। আইন সংক্রান্ত পরীক্ষা দিয়ে করা হয়, ডিএনএ পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয় এবং জোসেফের সাথে মিলে যায়। পরবর্তীতে তাকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রত্যেকটি সংবাদপত্রের হেডলাইন, যে মানুষটিকে 40 দশক ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে হচ্ছে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, জেমস জোসেফ ডিএঞ্জেলো। 2018 সালের 24শে এপ্রিল তাকে ক্যালিফোর্নিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল 72 বছর। প্রতিবেশীরা অবাক হয়ে যান যে তিনি ছিলেন অনেক শান্ত, নম্র, ভদ্র প্রকৃতির মানুষ। তিনি কিভাবে এই খুনের সাথে জড়িত থাকতে পারে। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে জোসেফ এইসব অপকর্ম করেছে তার অতীতে। অনেক ভুক্তভোগী বলে যে এত বছর পরে কেসটি সমাধান হয়েছে, এটাই তাদের জন্য সবচেয়ে বেশি স্বস্তির। এরপর শুরু হয় বিচার। 2020 সালে জোসেফকে কাঠগড়ায় তোলা হয়। আদালত তাকে প্যারোলে মুক্তি ছাড়া আজীবন কারাদণ্ড দেয়। 11 বার আজীবন কারাদণ্ড দেয় প্যারোল ছাড়া এবং 15 বার আজীবন কারাদণ্ড দেয় প্যারোলে। বিচারক বলেন এই রায়ের মাধ্যমে অনেক ভুক্তভোগী তাদের পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন। এটা শুধু একজন অপরাধীর গল্প নয়, এটা বুঝিয়ে দেয় আমাদের যে পাপ যতই গভীর বা লুকানো থাকুক না কেন, একদিন না একদিন তার সামনে আসবেই। তবে ধন্যবাদ জানাতে হয় ওইসব পুলিশ কর্মকর্তাদের যারা এটার পিছে লেগেছিলেন এবং শেষমেশ ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন। আপনারা যদি আরো এমন বাস্তবসম্মত তদন্ত ভিত্তিক হত্যাকাণ্ড দেখতে চান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো আপনাদের মাঝে। তো শুধু অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।